প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণ বিদ্যা চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে যারা এসএলএসটি বাংলা পরীক্ষা দেবে আর হাতে মাত্র কয়েকটা সময় আছে, কয়েকটা দিন সময় আছে, অর্থাৎ তোমাদের স্কুল সার্ভিস কমিশন সেপ্টেম্বর 7 এবং 14 সম্ভবত এই দুটো তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তবে এই দুটো তারিখ তোমরা সবসময় মাথায় রেখেই কিন্তু এগোবে। আগে পিছনে হতে পারে এই কারণেই, কারণ সুপ্রিম কোর্টের যেহেতু একটা নির্দেশিকা ছিল, অর্ডার ছিল, সেই অনুযায়ী এসএসসিকে পরীক্ষার দিনক্ষণ অন্তত জানাতেই হতো। ইতিমধ্যেই অনেক রকমের মামলা চলছে, তো তোমরা সবসময় নজরে রাখো। এখানে এসএসসির বিভিন্ন ধরনের খবরের আপডেট আমি এখানে দিয়ে দেবো। তোমরা যারা এসএলএসটি বাংলা পরীক্ষা দিচ্ছ, তোমাদের আজকে একটা মক টেস্ট নেব। মক টেস্ট বলতে তোমরা কীরকম তৈরি হয়েছো আজকে সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। আমি বেশ কিছুদিন ধরে বাক্য নিয়ে বেশ কয়েকটা ভিডিও দিয়েছি, তো সেইগুলো যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশান বক্সের লিঙ্ক আছে, তোমরা দেখে নিতে পারো, তোমাদের উপকারে আসবে। সেই সংক্রান্তই বেশ কিছু প্রশ্ন আমি নিয়ে এসেছি। তোমরা শুধু এইটা লক্ষ্য রাখবে যে তোমরা কতগুলো পারছো বা কতগুলো পারছো না। যেইগুলো পারছো না সেইগুলো নোট করবে এবং সেইগুলো তোমরা বিভিন্ন ধরনের রিলেটেড বই বা যে কোনো স্যারেরই ভিডিও তোমরা দেখে নিয়ে সেটা কারেকশান করে নিতে পারো। চলো বেশি কথা না বলে দেখো আজকের যে মক টেস্ট শুরু হচ্ছে, পরীক্ষার জন্য তোমরা কতটা প্রস্তুত হয়েছো আজকে তারই একটা টেস্ট বলা চলে। দেখো প্রথমে দেওয়া আছে, দেখো গঠনগত দিক থেকে বাক্য প্রধানত 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার। তোমরা জানো এর আগে আমি গঠনগত দিক নিয়ে বাক্যের আলোচনা করেছি। সেই গঠনগত দিক থেকে বাক্যকে 3টি ভাগে ভাগ করা যায়। 1 সরল, যৌগিক এবং জটিল। তাহলে এখানে 3 প্রকার হবে। তোমাদের কাছে পুরো ব্যাখ্যা সহ আমি আলোচনা করব আজকে। তোমাদের ব্যাখ্যা সহ আলোচনাটা হলে তোমাদের মনের মধ্যে কিন্তু ছবিটা তৈরি হয়ে যাবে। পরেরটা দেখো, এটা গেল পদের সমষ্টিকে বলা হয় উদ্দেশ্য, বিধেয়, বাক্য। দেখো উদ্দেশ্য কাকে বলে, বাক্যের মধ্যে উদ্দেশ্য আর বিধেয় কাকে বলে। তোমরা আগে ভাবো যে বাক্য কাকে বলে বা উদ্দেশ্য কাকে বলে, বিধেয় কাকে বলে। এই 3টে জিনিস তোমরা যদি জেনে থাকো তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা অবশ্যই করতে পারবে। এর উত্তরটা হবে বাক্য। এর উত্তরটা হবে বাক্য। কেননা পাশাপাশি কয়েকটি পদ বসে একটা অর্থ প্রকাশ করবে, নির্দিষ্ট একটা অর্থ প্রকাশ করবে, তাকেই বাক্য বলে। অর্থাৎ পদের সমষ্টিকে বলা হয় বাক্য। এবার দেখো 3টা সরল বাক্যে উদ্দেশ্য সংখ্যা 1, 2, 3। সরল বাক্য কাকে বলে? গঠনগত দিক থেকে যে সরল বাক্য, সেই সরল বাক্যের উদ্দেশ্য সংখ্যা কটা? সরল বাক্যের যে বৈশিষ্ট্য আছে, এর আগে আমি বলেছি যে সরল বাক্যে একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র বিধেয় থাকবে এবং সমাপিকা ক্রিয়া থাকতেও পারে আবার নাও পারে। তাহলে একটি মাত্র উদ্দেশ্য, একটি মাত্র বিধেয় যদি হয় তাহলে 1 হবে। তাহলে বনে থাকে বাঘ, এটা একটা বাক্য। এই বাক্যে উদ্দেশ্য হলো বাঘ বনে। এবার উদ্দেশ্য কাকে বলে? কে থাকে? কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? কে থাকে না, বাঘ থাকে। অর্থাৎ বাক্যের মধ্যে যে কাজ করবে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হবে সেই হচ্ছে বাক্যের মধ্যে উদ্দেশ্য। তাহলে এখানে বাঘ হবে। এবার দেখো 5 নম্বর, বাক্যের কর্তাকে বলে উদ্দেশ্য, বিধেয়, কর্ম। একদম ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে তোমাদের। এইগুলোই যে প্রশ্ন এরকমই যে আসবে তা আমি কিন্তু গ্যারান্টি দেব না। তোমরা এই ধরনের প্রশ্ন কিন্তু সব তৈরি যেন থাকে, সমস্ত কিছু খুঁটিনাটি যেন তৈরি থাকে, একদম 100% তোমরা দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? তোমাদের কাছে সহজ লাগতে পারে, আবার অনেকের কাছে কঠিনও লাগতে পারে। বাক্যের কর্তাকে কি বলে? বাক্যের কর্তাকে যে কর্তা মানে যে কাজ করে সেই তো কর্তা হয়। তাহলে যে কাজ করে বা যার সম্বন্ধে কিছু বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য। দেখো সম্পূর্ণ ও অর্থ প্রকাশককে বলে উদ্দেশ্য, কর্ম, বাক্য। সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, সম্পূর্ণ ও মানে একটা বাক্য সম্পূর্ণ হবে বা অর্থটা সম্পূর্ণ হবে, সেই অর্থ প্রকাশককে বলা হয় বাক্য। যেই বাক্যটা একটা সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করবে, যে প্রকাশ করে তাকে বলা তো প্রকাশক। তাহলে সুনির্দিষ্ট একটা অর্থ প্রকাশ করবে, সুনির্দিষ্ট একটা অর্থ যে প্রকাশ করবে তাকে বলা হয় বাক্য। যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে বলা হয়
কর্তাও বলতে পারো, আবার উদ্দেশ্যও বলতে পারো। একই ধরনের কোশ্চেন তোমাদের বলছি যে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, কিন্তু সব ধরনেরই তোমাদেরকে তৈরি হয়ে থাকতে হবে। যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য ও একটি মাত্র বিধেয় থাকে তাকে বলে যৌগিক সরল জটিল বাক্য। কোন বাক্য আমি একটু আগেই বলেছি, যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য থাকবে, একটি মাত্র বিধেয় থাকবে, তাকে বলা হয় সরল বাক্য। তাহলে এটা হবে সরল বাক্য। উদ্দেশ্যের সম্প্রসারক সব সময় উদ্দেশ্যের পরে আগে বসে। কোথায় বসে? উদ্দেশ্য সম্প্রসারক, বিধেয় সম্প্রসারক। এই যে সম্প্রসারকটা কি? যে তোমার উদ্দেশ্যটা আছে বা যে কর্তাটা আছে তাকে বাড়ানোকেই, তাকে একটু মডিফাই করে বাড়াতে হবে, সেই বাড়ানোটাকেই বলা হচ্ছে সম্প্রসারক। যে পদরা দিয়ে বাড়াবে সেইটাকেই বলা হচ্ছে সম্প্রসারক। তাহলে আমি বলছি বনে থাকে বাঘ, এই বাক্যটার কথাই ধরো, বনে থাকে বাঘ। তাহলে একটা ডোরা কাটা, হলুদ কালো ডোরা কাটা বাঘ বনে থাকে। তাহলে আমি এই যে হলুদ ডোরা কাটা এই যে কথাগুলো ব্যবহার করলাম বাঘের আগে, এইটাই হচ্ছে যেটা আগে ব্যবহার করলাম সেটাই হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারক। তাহলে উদ্দেশ্য সম্প্রসারক কোথায় বসে? না সবসময় আগে বসে। উদ্দেশ্যের সম্প্রসারক সবসময় আগে বসে, আগে, উদ্দেশ্যের আগে বসে। প্রচলিত নিয়মানুসারে বাক্যের প্রথমে কর্তা, তারপরে কর্ম এবং পরে কি বসে, এখানে দেখো তোমাদের প্রথমে একটা অপশান দেওয়া আছে গৌণ কর্ম, মুখ্য কর্ম এবং ক্রিয়া। তাহলে প্রচলিত নিয়ম কি আছে? বাক্য গঠন করতে গেলে প্রচলিত নিয়মটা কি? প্রথমে কর্তা হবে, তারপরে কর্ম হবে, তারপরে ক্রিয়া হবে। তাহলে এখানে উত্তরটা হবে ক্রিয়া। পরেরটা দেখো, সমাপিকা ক্রিয়া থাকে বাক্যের বিধেয় অংশে, কর্ম অংশে বা উদ্দেশ্য অংশে। সমাপিকা ক্রিয়া কোথায় থাকে? সমাপিকা ক্রিয়া থাকে বিধেয় অংশে। উদ্দেশ্য তো প্রথমে হয়, কর্ম তারপরে থাকে, লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে বিধেয়। সেই সমাপিকা ক্রিয়া দিয়ে বিধেয়টা শেষ হয়। তাহলে এখানে বিধেয় হবে। উদ্দেশ্য সম্বন্ধে, পরেরটা, উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয় তাকে কর্ম বলে, বিধেয় বলে, অথবা দুটিই বলে। উদ্দেশ্য সম্বন্ধে যেটা বলা হয়, উদ্দেশ্য সম্বন্ধে যেইটা বলা হয় সেইটা হচ্ছে, অর্থাৎ পরেরটা দেখো, লোকটি জ্বলন্ত কাঠ খেয়ে বেঁচে আছে, এটি বাক্য নয়। কেন বাক্য নয় এটা? লোকটি জ্বলন্ত কাঠ খেয়ে বেঁচে আছে, এটা হতে পারে? কখনো হয় না। সূর্য পশ্চিম দিকে ওঠে, এটা হতে পারে? কোনোদিনও হয় না। তাহলে এইটা বাস্তবসম্মত নয়, এই বাক্যটা বাস্তবসম্মত নয়। লোক জ্বলন্ত কাঠ খেয়ে বাঁচতে পারে না বা সূর্য পশ্চিম দিকেও উঠতে পারে না। তাহলে এইটা বাক্যের যে তিনটে শর্ত আছে বাক্য নির্মাণের ক্ষেত্রে, সেই তিনটে শর্তের মধ্যে এইখানে কিন্তু একটা শর্ত লঙ্ঘিত হয়েছে। কি শর্ত? সেইটা হচ্ছে যোগ্যতা। এইটা বাক্য হওয়ার যোগ্যই নয়, অর্থাৎ এইটা হচ্ছে একটা যোগ্যতাহীন বাক্য। বোঝা গেল? পরটা দেখো, যদি তবে, এই যে সর্বনামগুলো, এইগুলো দিয়ে কোন ধরনের বাক্য গঠন হয়? সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য। যদি তবে, এই যে সাপেক্ষবাচক যে সর্বনাম বা সাপেক্ষবাচক যে অব্যয় দিয়ে যুক্ত করা হয় যে সমস্ত বাক্যগুলোকে, সেই বাক্যগুলোকে বলা হয় জটিল বাক্য। তাহলে এই হলো তোমাদের বাক্য সম্বন্ধে আমি যে কটা ক্লাস নিয়েছি সেই সম্বন্ধেই কয়েকটা প্রশ্ন। এরপরে এলোমেলোভাবে কয়েকটা প্রশ্ন তোমাদের কাছে নিয়ে এসেছি। এবার সেখানে দেখো যে তোমরা কতটা সেখানে তৈরি হতে পারছো বা কতগুলো তোমরা করতে পারছো। পদ্ম কোন ধরনের সমীভবন? পদ্ম, পদ্ময়, পদ্ম কোন ধরনের সমীভবন? এটা হচ্ছে প্রগত সমীভবন। প্রগত সমীভবন আর পরাগত সমীভবন তোমরা জানো নিশ্চয়ই, ধ্বনি পরিবর্তনের। এই যে পদ্ম, প দয় ম, কিন্তু এখানে ময়ের উচ্চারণটা কিন্তু হয় না, তাই তো? ময়ের উচ্চারণটা কিন্তু হচ্ছে না, তাহলে এখানে শুধু দয়ের উচ্চারণটাই হচ্ছে। ঠিক কিরকম উচ্চারণ হচ্ছে? না প দয়ে দ, পদ্ম। তাহলে এটা প্রগত সমীভবন, কারণ এই প্রথম যে দ আছে তার প্রভাবে ওই মটাও কিন্তু দয়ের মতো উচ্চারণ হচ্ছে।
তো এই ধরনের ধ্বনি পরিবর্তনগুলোকে বলা হয় প্রগত সমীভবন। বুঝে গেল? আবার দেখো, যেমন কর্ম, এই কর্ম থেকে কম্য, কর্ম থেকে কম্য, তাহলে এইখানে এই রয়ের কোনো কাজ নেই, এখানে শুধু পরে যে মটা আছে সেই ময়ের প্রভাবে এই রটাও কিন্তু ময়ে পরিণত হয়ে গেল, কম্য, কর্ম থেকে কম্য, এটাকে বলা হচ্ছে পরাগত সমীভবন। বুঝতে পেরেছ? বিপ্রকর্ষ, বিপ্রকর্ষের অপর নাম কি? বিপ্রকর্ষ, স্বরভক্তি বা বিপ্রকর্ষ, আমি তো বলেই দিলাম বিপ্রকর্ষের অপর নাম হচ্ছে স্বরভক্তি। স্বরভক্তিটা কি না, কোনো শব্দের মধ্যে কোনো যুক্ত, এই যে ধর্ম লিখলাম আর ধরম, এই ধর্ম আর ধরম, এখানে রেপের উচ্চারণ যে র, সেই রটা মাঝখানে চলে এসছে, অর্থাৎ রয়ের সঙ্গে যে অ এসেছে মাঝখানেতে যুক্ত ব্যঞ্জন ভেঙে তার মাঝে স্বরধ্বনি আনার প্রবণতাকেই বলা হচ্ছে স্বরভক্তি বা বিপ্রকর্ষ। মরা লোকে তো কথা কয় না, মরা লোকে তো কথা কয় না, কোন বিভক্তি? কর্তার সঙ্গে কোন বিভক্তি যুক্ত আছে? তাহলে আমাকে কর্তা বাঁচতে হবে, তাহলে কর্তাকে লোকে, লোকে, লোক থেকে লোকে, তাহলে এ বিভক্তি, এখানে হচ্ছে এ বিভক্তি। অভিশ্রুতির একটা উদাহরণ, অভিশ্রুতির একটা উদাহরণ কি না, বানিয়া থেকে বেনে। আচ্ছা, অভিশ্রুতি বলতে গেলে তোমাদেরকে অপিনিয়িতটাও বলতে হবে। তাহলে কোনো শব্দের মধ্যে যদি ইকার বা উকার থাকে, সেই ইকার বা উকার তার ঠিক আগে উচ্চারিত হবে, সেই প্রবণতাটাকে বা সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে অপিনিহিতি। যেমন এই যে কোরিয়া, কোরিয়া শব্দটার যে মাঝে হস্যই আছে, এই হস্যইটা ঠিক এর আগে উচ্চারণটা হবে, কিরকম হবে না, কইরা, কইরা। অতএব এই যে হস্যইটাকে আমি আগে উচ্চারণ করি, রয়ের ঠিক আগে, আর এটা রয়ের পরে আছে, তো এই প্রবণতাটাকে বলা হচ্ছে অপিনিহিতি। আবার এরই পরের ধাপ হচ্ছে কোরিয়া, কইরা আর কোরে, তাহলে এই কোরেটা হচ্ছে অভিশ্রুতি। বোঝা গেল? এবারে দেখো, বেলা, বেলা যে পড়ে এলো জলকে চল, কথাটার অর্থ হলো, অর্থাৎ বেলা চলে যাচ্ছে জল আনতে চল, জলকে চল মানে হচ্ছে জল আনতে চল। এখানে বলছে কোন কারক, এই জলকে, জলকেটা হচ্ছে কোন কারক। তাহলে বেলা যে পড়ে এলো জলকে চল, কি চল বা কোথায় চল, হ্যাঁ, কোথায় কখন কিসে, এইগুলো দিয়ে তোমরা যদি বিচার করো তাহলে দেখবে যে এটা অধিকরণ কারক হয়ে গেছে। কিন্তু এইখানে জল হচ্ছে একটা বস্তু, সেই জল আনতে, জলকে চল মানে হচ্ছে জল আনতে যাওয়া। তাহলে জল আনতে যাওয়া, জল আনতে যাওয়াটাকে বলা হচ্ছে জলকে চল। তাহলে বেলা যে পড়ে হলো কি আনতে যাওয়া, কি আনতে চল না জল আনতে চল। তাহলে এইটা কি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পারে তাহলে কি হয়, কর্মকারক হয়, তাহলে এটা হচ্ছে কর্মকারক। তোমরা এইটা প্রশ্নটা কিন্তু অনেক ঘোরানো আছে, এই প্রশ্নটা অনেকটাই ঘোরানো আছে, তোমরা ভেবে চিন্তে না করতে পারলে কিন্তু ভুল হয়ে যাবে। আরেকটা লাস্ট, ড কি বর্ণ, ড কি বর্ণ, ড, তাহলে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এই বর্গটা হচ্ছে মূর্ধন্য। তাহলে এইটা হচ্ছে ট বর্গ হচ্ছে মূর্ধন্য বর্ণ, তাহলে ড হচ্ছে মূর্ধন্য বর্ণ। বোঝা গেল? আশা করি অনেকগুলোই পেরেছো তোমরা। আরও এর পরের ক্লাসগুলোতে আমি আরও অনেক প্রশ্ন এরকম ধরনের নিয়ে আসবো, সেইগুলো তোমরা যাতে 100% করতে পারো সেই দিকটা নজর রাখবে। আর বিভিন্ন ধরনের যে রিলেটেড বই আছে সেইগুলো তোমরা হাতের কাছে রাখবে এবং পড়বে। যদি কোথাও আটকে যাও সেরকম যদি মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো, এবং তোমরা নিজেরাও সেটা কারেকশান করে নিতে পারো বিভিন্ন ধরনের বই দেখে বা বিভিন্ন ধরনের স্যারেদের ক্লাস থেকে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থেকে সবাই, আবার আসছি পরের ভিডিওতে।